লেখক সুমিত সান্যালের প্রতিবাদ। রাগিনীকে নিয়ে তার বাড়িতে কেউ খুশি নয়, সবারই তাকে নিয়ে নানা অনুযোগ অভিযোগ। স্বামী উদয়ের অভিযোগ সে কেন প্রতিদিন একই রকম জলখাবার পরিবেশন করে। 10 বছরের ছেলে বাবলু ওরফে কৌশিকের অনুযোগ মা কেন তাকে প্রতিদিন একই রকম টিফিন দেয়, কেন প্রতিদিন মাখন টোস্ট, ডিম কলা আর জুস। 15 বছরের কন্যা অন্তরার তার মায়ের তার স্কুলের ইউনিফর্ম ইস্ত্রি করা পছন্দ নয়। শ্বশুর দীননাথ বুঝতে পারে না বৌমার তাকে চা দিতে প্রতিদিন এত দেরি হয় কেন, যদিও সকালে একবার চা খাওয়া হয়ে গেছে। শাশুড়ি পুজোর ঘর থেকে চিৎকার করছেন, বলি তুমি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ, নাকে কানে তুলো দিয়ে বসে আছো, বাগান থেকে 2টি ফুল আনতে এত সময় লাগে। গতকাল অফিস থেকে ফিরেই স্বামী রাগিনীর ওপর চড়াও হন। বলি সারাদিন এসিতে বসে বসে ওই বস্তা পচা সিরিয়াল না দেখে একটু মেয়ের দিকে নজর দিতে তো পারো। পরের বছর মাধ্যমিক দেবে, এইবার কি তোমার মেয়ে চৌধুরী বংশের মুখ উজ্জ্বল করবে না ফেল হবে? আমার ওপর রাগ না দেখিয়ে তোমার মেয়েকে বলো, ও আমার কোনো কথা শোনে না। তোমরা সবাই মিলে ওর মন আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছ। রাগিনী গজগজ করতে করতে চলে গিয়েছিল। সেদিন পরপর এমন সব ঘটনা ঘটেছে যে রাগিনীর সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। তার মাথায় যেন আগুন ধরে গেছে। সেদিন শ্বশুরের কটূক্তি ঠেকাতে ছুটে তাকে চা দিতে গিয়ে তার পায়ে গরম চা পড়ে গেছে। ছেলে তার কম্পাস বাক্স মেঝেতে ছড়িয়ে রেখেছে। ছুটোছুটি করতে গিয়ে ঠোক্কর লেগে তার পায়ের বুড়ো আঙুলে চোট লেগেছে, রক্ত ঝরছে বুড়ো আঙুলে। এর মাঝে শাশুড়ি এসে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মুখ ঝামটা দিচ্ছে। ছেলে আজ কিছুতেই তার রুটিন টিফিন নেবে না। ছেলেকে বোঝাবার পরিবর্তে উদয় তাকে 20 টাকা দিয়েছে। সেটা আবার রাগিনী জেনেছে সবার চলে যাওয়ার পরে। এখন বাড়ি নিস্তব্ধ, সবাই যে যার কাজে চলে গেছে। শ্বশুর সামনে বাগানে বসে খবরের কাগজ পড়ছেন, শাশুড়ি তার ঘরে বিছানায় শুয়ে গল্পের বই পড়ছেন। রাগিনী রান্নাঘর গুছিয়ে রাখল। একটা রুটি পড়েছিল, সেটা একটু তরকারি দিয়ে খেয়ে নিল। মা, আমি ইলেকট্রিক বিল দিতে যাচ্ছি, তাড়াতাড়ি এসো, রাস্তায় দাঁড়িয়ে কারো সাথে গল্প জুড়ে দিও না আবার, শাশুড়ি বিষাক্ত স্বরে বললেন। শ্বশুরকে জানিয়ে রাগিনী বেরিয়ে গেল। ফিরে এসে স্নান সারল। শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার পরিবেশন করল, নিজে একটু মুখে দিল। এবার ঘর পরিষ্কার করার পালা। কাপড় কাচা এখনও বাকি। দুপুরে সব কাজ সেরে শ্বশুর শাশুড়ির ঘরে উকি দিয়ে দেখল দুজনে নাক ডাকছেন। রাগিনী নিজের ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। রাগিনী, রাগিনী, আরে কোথায় গেলে? সকালে চোখ খুলতে উদয় দেখল 8টা বেজে গেছে। শ্বশুর মুখ আষাঢ়ের মেঘের মতো করে দাঁড়িয়ে আছেন। বৌমা এখনও তার ঘরে সকালের চা পৌঁছে দেয়নি। চিৎকার চেঁচামেচি শুনে ছেলে মেয়ে হল ঘরে এসে দাঁড়িয়েছে। যা, বাইরে গিয়ে দেখে আয় তো, মহারানী হয়তো হাওয়া খাচ্ছেন। দিদা কামিনী দেবী নাতিকে বললেন। মা তো বাইরে নেই। বাবলু ফিরে এসে বলল, নেই, ছাদে গিয়ে দেখেছে কেউ? দীননাথ বললেন, মা বাড়ি ছেড়ে চলে গেছে। অন্তরা ঘরে ঢুকে বলল, মা তোমার ঘরে টেবিলের ওপর এই চিঠি রেখে গেছে। সে একটা খাম বাবার হাতে দিয়ে বলল, চলে গেছে মানে কি? উদয় বিশ্বাসই করতে পারছে না। সে ব্যস্ত হয়ে চারিদিকে তার চশমা খুঁজে বেড়াচ্ছে। আরে আমার চশমাটা কোথায় গেল? সেটাও কি ও নিয়ে গেছে? চশমা ছাড়, ঘরে গিয়ে তোর আলমারি দেখ, কি কি নিয়ে গেছে মা কি। কামিনী বিষোদগার আরম্ভ করে দিয়েছেন। চশমা খুঁজে পাচ্ছি না, উফ কি যে জ্বালা। রিনি, তুই পড় তো চিঠিটা। উদয় বলল, আমি কি করে পড়ব বাবা, এটা তো তোমার নামে লেখা চিঠি। 15 বছরের অন্তরা জানে স্ত্রীর স্বামীকে লেখা চিঠি পড়ার অধিকার তার নেই। আমি বলছি তুই পড়। আমার চশমা খুঁজে পাওয়া পর্যন্ত কি আমি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকব? উদয় খেকিয়ে উঠলেন, কিন্তু বাবা, আমাদের স্কুল, তোমার অফিস, ওইসব আজ কিছু হবে না। ও আমাদের সকলকে ডুবিয়ে দিয়ে গেছে। দীননাথ বললেন। তুই চিঠি পড় বলছি। উদয় অসহিষ্ণু হয়ে উঠল। অন্তরা চিঠি খুলে পড়তে আরম্ভ করল। উদয়,
আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। 16 বছর তোমার ঘর করার পর আজ আমি চলে যাচ্ছি। তোমাদের সবার আমাকে নিয়ে বিস্তর অভিযোগ অনুযোগ আছে। কেউ আমাকে নিয়ে খুশি নয়। তোমরা আমার সাথে কেমন ব্যবহার করেছ, আমিও একটা মানুষ, এটা তোমাদের বিবেচ্য কখনো ছিল না। আমাকে সবার প্রয়োজন, কিন্তু আমাকে কেউ চায় না। এমনকি আমার নিজের সন্তান যাদের আমি গর্ভে ধরেছি, তারাও আমাকে চায় না। আমি কোনো কাজ ঠিক করে করি না, যদিও আমি প্রতিদিন সবার আগে উঠি আর সবার পরে শুতে যাই। এত বড় বাড়ি, এত বড় পরিবার, সব আমার দায়িত্ব, কিন্তু আমার প্রতি কারো কোনো দায়িত্ব নেই। তোমরা বড় লোক, সবাই শিক্ষিত। তুমি ইঞ্জিনিয়ার, বড় কোম্পানিতে জেনারেল ম্যানেজার, কিন্তু তোমার বউ তোমার বাড়িতে বিনা মাইনের ঝি ছাড়া কিছু নয়। আমি এই বাড়িতে আসার আগে তোমাদের বাড়িতে 2টো কাজের লোক ছিল। আমি আসার 2 মাসের মধ্যে তাদের ছাড়িয়ে দেওয়া হলো। রাগিনী কি আর করে? ও তো আর চাকরি করে না। অতএব চাপিয়ে দাও সব কাজ রাগিনীর ঘাড়ে। তুমি 4000 টাকা খরচ করে স্কচ উইস্কি কিনতে পারো, কিন্তু 1500 দিয়ে বাড়িতে একটা কাজের লোক রাখতে পারো না। এমনকি আমি যখন সন্তানদের জন্ম দিয়েছি তখন 9 মাস অবধি তোমরা আমাকে দিয়ে সব কাজ করিয়েছ। মায়া, দয়া, মনুষ্যত্ববোধ কিছু নেই তোমাদের। আমি সব সময় ভাবি একটা মানুষ এত হৃদয়হীন কি করে হতে পারে। কখনো কি তোমার একটুও বিবেকে লাগেনি? তোমরা সবাই উচ্চ শিক্ষিত, ভালো ভালো পজিশনে কাজ করেছো। তোমার বাবা স্কুলের প্রিন্সিপাল ছিলেন। 1200 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব ছিল তার। কিন্তু নিজের একমাত্র ছেলের স্ত্রীকে কুনজরে দেখা তোমাদের ধর্তব্যের মধ্যেই ছিল না কখনো। সুযোগ সুবিধা পেলেই তিনি আমাকে পাওয়ার চেষ্টা করতেন। কয়েকবার কুপ্রস্তাব করতেও তার বিবেকে লাগেনি। যার দেখার ছিল তিনি দেখেছেন, কিন্তু ওনার জন্য সেটা কোনো ব্যাপারই ছিল না। পুরুষ মানুষ নাকি একটু আধটু ওইসব করেই থাকে, এটা তোমাদের মূল্যবোধ? জানি না কখন সে তোমার মেয়েকে নিয়ে ওইসব করবার চেষ্টা করবে। তুমি নিজেও কিছু আলাদা নও। আমাদের বিয়ের 16 বছর হয়েছে, কিন্তু তুমি এখনও আমাকে রেহাই দাও না। ক্লান্তিতে আমার দেহ মন ভেঙে পড়ছে, তাও প্রতিদিন আমার শরীর নিয়ে খাবলানো কমে না তোমার। আমি ভাবি একটা মানুষ এত নিষ্ঠুর, এত নির্মম কি করে হতে পারে? ছেলে মেয়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই। তুমি প্রতিদিন উইস্কির গ্লাস নিয়ে রিল্যাক্স করতে পারো, কিন্তু মেয়েকে একদিন একটু অঙ্ক দেখিয়ে দিতে পারো না, কারণ তুমি পয়সা রোজগার করছো। আমার মেয়ের জন্য আমি নাকি লজ্জার কারণ। আমি মূর্খ, অসংস্কৃত, ডাফার। আমি এমন একজন চাকরানি যে তার স্কুল ড্রেসও ঠিক করে ইস্ত্রি করতে পারি না। আমি আমার ছেলের জন্য প্রতিদিন নানা রকম মুখরোচক টিফিন দিতে পারি না। ওর মা কিছুই জানে না। আমি আমার সাথে আমার কিছু জামা কাপড় আর বিয়ের সময় আমার বাবা যে কটা গহনা দিয়েছিলেন সেগুলো নিয়ে যাচ্ছি। যদিও তুমি বিয়ের সময় আমার বাবার কাছ থেকে 1 লক্ষ টাকা বরপণ আদায় করেছিলে, হিসেব মতো সেগুলো আমার পাওয়ার কথা, কিন্তু আমি অশান্তি চাই না, তাই আমি চলে যাচ্ছি। তুমি ভালো থেকো। মা বাবাকে আমার প্রণাম জানিও। আমার প্রাণাধিক ছেলে মেয়েকে ছেড়ে যেতে আমার বুক ফেটে যাচ্ছে। কচি বয়সে আমি চলে যাচ্ছি। আমার মামনিকে এমন দুর্বল সময় ফেলে যেতে আমার পা সরছে না। আমি আশা করব অন্তরা নিজের দায়িত্ব বুঝবে, নিজের একটা স্বাধীন পরিচয় গড়ে তুলতে পারবে, নিজের পায়ে নিজের ভরসায় উঠে দাঁড়াবে। ও যেন তার ভাইকে না ভুলে যায়। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ওরা যেন সুখী হয়, ভুলে যেতে পারে এই অভাগিনী মাকে। আমাকে খোঁজবার চেষ্টা করো না, আমি মরব না। দেশের আইন আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে কোথাও বেঁধে রাখতে পারে না। তোমরা ভালো থেকো। ইতি, রাগিনী। অন্তরা ডুকরে কেঁদে উঠল। মা, মা গো। বাবলু যদিও চিঠির কথা সব বুঝতে পারেনি, কিন্তু সে এইটুকু বুঝেছে মা চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। দিদিকে ওই রকম ফুপিয়ে কাঁদতে দেখে সেও দিদিকে জড়িয়ে ধরে ঝড় ঝরিয়ে কেঁদে ফেলল। অন্তরা ভাইয়ের হাত ছাড়িয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাবলু ছুটে গিয়ে দিদির ঘরে দরজা পেটাতে আরম্ভ করল। দিদি, দরজা খোলো না দিদি। দিদি গো, ও দিদি, আমার ভয় করছে। বালকের 2 চোখ ভেসে যাচ্ছে। অন্তরা দরজা খুলে ভাইকে ভেতরে টেনে নিল। ভাই বোনে পরস্পরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। একসময় বাবলু ফোপাতে ফোপাতে বলল, দিদি, আমি আমার টিফিন ফেলে গিয়েছিলাম, মা তাই চলে গেল আমাকে ছেড়ে। কিন্তু দিদি, বাবা আমাকে 20 টাকা দিয়ে বলল টিফিন নিতে হবে না। আমি মায়ের কাছে কান ধরবো দিদি, মা কি আর কখনো আসবে না?
বাবলু আবার হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আমরা সবাই মায়ের মনে দুঃখ দিয়েছি ভাই, তাই মা চলে গেছে। আমি মাকে খুঁজে নিয়ে আসবো, তুমি কেঁদো না। বাবলু তার ছোট ছোট হাত দিয়ে দিদির চোখ মুছিয়ে দিল। না, চল আমরা দুজনে মিলে মাকে খুঁজব। অন্তরা তার ছোট ব্যাগ কাঁধে ঝুলিয়ে ভাইয়ের হাত ধরে নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। তোমরা আবার কোথায় চললে? দিদা চোখ পাকিয়ে বললেন। অন্তরা তার মুখ ঘুরিয়ে নিল। তোমরা বাড়িতে থাকো, আমি পুলিশ স্টেশন যাচ্ছি। মিসিং রিপোর্ট লিখিয়ে আসি। উদয় নিঃশব্দে মাথা নিচু করে বেরিয়ে পড়ল। সেদিন থেকে এই বাড়ির চেহারা পাল্টে গেছে। এক বিধ্বংসী ঝড় বয়ে গেছে সবার জীবনে। উদয় একেবারে নীরব হয়ে গেছে। সে নিজেই নিজের জীবন তছনছ করেছে। কামিনী দেবী দুই একবার রাগিনীকে নিয়ে কটূক্তি করতে চেষ্টা করেছে, কিন্তু নাতনির জ্বলন্ত চোখ দেখে, তার ভয়ঙ্কর মূর্তি দেখে সবাই কেঁপে উঠেছিল। পরদিন সকালে হঠাৎ উদয়ের বড় শ্যালক রণজয় বোনের খোঁজ নিতে এসেছে। সে পুলিশের ডেপুটি কমিশনার, সম্প্রতি বদলি হয়ে কলকাতায় ফিরেছে। আসুন দাদা। চকিতে একবার মা বাবাকে দেখে নিয়ে সে তাকে অভ্যর্থনা জানালো। কই, রাগিনী কোথায়? উদয় আমতা আমতা করতে আরম্ভ করলো। সে একবার বাবাকে দেখছে, একবার মাকে। বাবলু আর অন্তরা মামার গলার স্বর শুনে নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এদিক ওদিক দেখছো কি? ও তো তোমার স্ত্রী। রণজয় কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি না। সে গেছে তার কোনো ইয়ারের সাথে ফুর্তি করতে। উদয় তিক্ত কণ্ঠে বলল। পরক্ষণে রণজয় একটা বিশাল ঘুষি কষিয়েছে তাকে। উদয় 10 হাত দূরে চৌখাটের কাছে ছিটকে পড়েছে। তার মুখ নাক দিয়ে রক্ত ঝরছে। ওঠ হারামজাদা, শুয়ারের বাচ্চা, তুই কি ভাবিস আমি কিছু জানি না? রাগিনী চিঠির কপি আমার কাছেও গেছে, আর আপনাকেও আমি বলবো। ওকে আমি শুয়ারের বাচ্চা কেন বলেছি, তার আগে এই জানোয়ারকে আমি শায়েস্তা করব। দীননাথ চুপি চুপি কেটে পড়ার চেষ্টা করলেন। আপনাকে আমি যেতে বলেছি? দীননাথ পাথরের মতো ভয়ার্ত চোখে দাঁড়িয়ে রইলেন। রাগিনী আমাকে দিব্যি দিয়েছে, নইলে আমার ইচ্ছে করছে আপনাদের সকলকে নিয়ে গিয়ে হাজতে ঢুকিয়ে আচ্ছা করে খাতির করি। আপনারা নাকি ভদ্রলোক, আমার বোনের জীবন নরক বানিয়ে দিয়েছেন সকলে মিলে। রণজয়ের মুখে চোখে আগুন। না না দাদা, রাগিনীর ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছে? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? রণজয় হুঙ্কার দিয়ে উঠলেন। গত 16 বছর ধরে তুমি আমার বোনকে জানোয়ারের মতো খাটাচ্ছ। এই তোমার বাবা তাকে বেশ কয়েকবার রেপ করবার চেষ্টা করেছে। সে নাকি স্কুলের প্রিন্সিপাল, দুবার সাসপেন্ড হয়েছে মেয়েদের সাথে কুকর্ম করবার চেষ্টার জন্য। 2বার বদলি হয়েছে ছেলেদের স্কুলে, সেখানে ছোট ছোট ছেলেদের সাথে। ছি! রণজয় ঘৃণায় মুখ ঘুরিয়ে নিলেন। এই বাচ্চাদেরও মন বিষিয়ে দিয়েছ তোমরা মায়ের বিরুদ্ধে ইচ্ছে করে। অন্তরা এসে মামার হাত চেপে ধরল। বাবাকে ছেড়ে দাও মামা। মাকে খুঁজে পেলে বলো, আমরা সব জেনেছি, সব বুঝেছি। আমরা মাকে নিজের দোষে হারিয়েছি, কিন্তু আমরা মাকে ভালোবাসি। আমরা আমাদের প্রায়শ্চিত্ত করছি। অন্তরা ভাইয়ের হাত ধরে নিজের ঘরে চলে গেল। রণজয় ব্যথিত নয়নে তাকিয়ে রইল। দেখো তোমরা, তোমাদের জন্য তাদের মা হারিয়ে গেছে এদের জীবন থেকে, তাও মেয়ে তার বাবাকে বাঁচাতে চলে এসেছে। রণজয় গটগটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে তার জিভের আওয়াজ মিলিয়ে গেল দিগন্তে। ঘরে পিন পতন স্তব্ধতা, সবাই মাথা নিচু করে বসে রয়েছে। সেদিনের পরে এই বাড়িতে সবার জীবন আগাগোড়া পাল্টে গেছে। অন্তরা প্রতিদিন ভোরে সবার আগে ঘুম থেকে ওঠে। ভাইকে ঘুম থেকে তুলে ব্রাশে পেস্ট লাগিয়ে বাথরুমে বেসিনের সামনে দাঁড় করিয়ে ঘরে বিছানা গুছিয়ে ফেলে। ভাইয়ের মুখ ধুয়ে দিয়ে তোয়ালে দিয়ে সস্নেহে মুখ মুছিয়ে দেয়। ভাইকে এনে ডাইনিং টেবিলে বসিয়ে দুধ গরম করে নিয়ে আসে। ভাইকে দুধ খাইয়ে এবার সে রান্নাঘরে ঢোকে। চটপট সবার জলখাবার তৈরি করে, টিফিন গোছায়। স্কুল বাস আসলে ভাইকে নিয়ে স্কুলে চলে যায়। আর কারো মুখে কোনো কথা শোনা যায় না। কামিনী দেবী স্বামীকে চা করে দেয়। পূজার ফুল নিজেই বাগান থেকে তুলে নিয়ে আসে। কয়েক মাস পরে বেশ সাধ্য সাধনা করে দ্বিগুণ মাহিনা কবুল করে উদয় একজন কাজের মেয়ে জোগাড় করতে পেরেছিল। পাড়ায় সমাজে তাদের এমনই দুর্নাম। বাচ্চাদের মামা প্রায়ই এসে তাদের খোঁজ খবর নিয়ে যান। উদয়কে তিনি কড়া নজরে রেখেছেন। স্থানীয় থানায় নির্দেশ দেওয়া রয়েছে এই বাড়িটার ওপর নজর রাখার। ওদের দেখলেই পাড়ার লোকে তাদের নিয়ে ঠাট্টা তামাশা করে, বিদ্রূপ করে, মিথ্যে সহানুভূতি দেখায়। এই যে চৌধুরী বাবু, কেমন আছেন? কেমন চলছে সব আপনাদের কাণ্ড কারখানা? আচ্ছা, বৌদি কি নিজে নিজেই চলে গেছেন,
নাকি আপনি সরিয়ে দিয়েছেন? ভয় নেই, আমরা পুলিশকে জানাবো না। একদিন সকালে উঠে উদয় দেখল খবরের কাগজ আসেনি। তার অনেক দিনের অভ্যেস, সে সকালে উঠে খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢোকে। উদয়ের মেজাজ খারাপ হয়ে গেল। বাথরুম থেকে বেরিয়ে দেখল মা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছেন। কি হলো মা? কি আর হবে, দুধ এখনো দিয়ে যায়নি, তোমার বাবা চায়ের জন্য অস্থির হচ্ছেন। কামিনী দেবী বললেন, কেন, খবরের কাগজও দেখছি দেয়নি। গতকালই তো টাকা নিয়ে গেছে পেপারের দুধের। আচ্ছা, আমি অফিসে যাওয়ার সময় দেখে যাব, এখন কালো চাই দাও না হয়। অফিস যাওয়ার পথে উদয় কাগজওয়ালাকে দেখল সাইকেলে করে খবরের কাগজ বিলি করছে। আরে রমেশ, আজকে খবরের কাগজ দাওনি কেন? উদয় সহসা তার পাশে গাড়ি দাঁড় করিয়ে প্রশ্ন করল। আচমকা ডাকে রমেশ লাফিয়ে সাইকেল থেকে প্রায় পড়ে যাচ্ছিল। না, আমি আপনাদের বাড়ি কাগজ আর দিতে পারবো না, আমাদের ইউনিয়ন বারণ করেছে। রমেশ তার সাইকেল নিয়ে বেরিয়ে গেল। তার কথা উদয়ের গায়ে লাগলো। কোনো স্যার, কোনো সাহেব নয়, রমেশ তাকে পুরোপুরি অবজ্ঞা করে চলে গেল। বাজারে কেউ তাকে খবরের কাগজ দিল না, দুধওয়ালার কাছেও সে একই ব্যবহার পেল। উদয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝে। হঠাৎ চারিদিকের থেকে মানুষের চিৎকার, হর্নের আওয়াজে তার তন্দ্রা কাটল। রাস্তার মাঝে সংসেজে দাঁড়িয়ে থাকলে কি চলবে? পারেন তো ডুবে মরুন। একজন বিদ্রূপ করে গেল। দীননাথ প্রায়ই পাড়া লাইব্রেরিতে গিয়ে বসেন। বহুকাল তিনি এই লাইব্রেরির সদস্য। সেদিন তিনি লাইব্রেরিতে ঢুকতেই সবাই হঠাৎ সতর্ক হয়ে উঠল। মা বাবারা তাদের ছেলে মেয়েদের কাছে টেনে নিলেন। অনেক লোকজন মিলে একপাশে জটলা করতে শুরু করেছে। কাছে এসে কথা বলা তো দূর, তিনি কারো দিকে এগোবার চেষ্টা করতেই সে পাশ কাটিয়ে পালিয়ে যাচ্ছে। দীননাথের অদ্ভুত লাগছে। এই যে চৌধুরী সাহেব, একটু শুনুন না। বয়স্ক লাইব্রেরিয়ান তাকে অফিসে ডেকে নিয়ে গেলেন। মাফ করবেন চৌধুরী সাহেব, আমাদের আপনার মেম্বারশিপ ক্যান্সেল করতে হয়েছে। অনেক মেম্বার লিখিত আপত্তি জানিয়েছে। কেন, কিসের আপত্তি? দীননাথের ভুরুতে ভাঁজ। এখন গরমে ছুটি চলছে, লাইব্রেরিয়ান তার কথা যেন শুনতেই পায়নি। অনেক উঠতি বয়সের মেয়েরা এই সময় লাইব্রেরিতে আসে। তাদের অস্বস্তি হয়, টেনশন হয় আপনাকে দেখে। এইসব কথা তো আর চাপা থাকে না। থানার ইনচার্জও বলে গেছেন। দীননাথের মুখ রাগে অপমানে লাল হয়ে উঠেছে। চাপরাশি দীননাথকে বাইরের পথ দেখিয়ে দিল। অন্তরা নিজেকে গুটিয়ে নিয়েছে। এখন তার নিজের লক্ষ্য স্থির করতে হবে, নিজেকে সামলাতে হবে, ভাইকে সঠিকভাবে চালনা করতে হবে। নিষ্পাপ বালক প্রায় মায়ের জন্য কাঁদতে থাকে। অন্তরা ভাইকে ভুলিয়ে ভালিয়ে গল্প বলে পিঠে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। যদিও তার নিজেরও কাঁদতে ইচ্ছে করে। ভাই বোনে নিজেদের বাবা দাদু দিদার থেকে দূরে সরিয়ে নিয়েছে। প্রয়োজন ছাড়া তারা ওনাদের সাথে কথা বলে না। তাদের সাথে এক অজানা ব্যবধান সৃষ্টি হয়েছে দুই বালক বালিকার। সেবার মাধ্যমিক পরীক্ষায় অন্তরা 7ম স্থান পেয়েছিল। এবার উচ্চ মাধ্যমিক আর তার সাথে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি চলছে। সে ডাক্তার হতে চায়। তাকে সমাজে নিজের জায়গা করে নিতে হবে। সে মায়ের মতো কারো গৃহবধূ হয়ে থাকতে পারে না। বাবলু প্রতি বছর নিজের ক্লাসে প্রথম হয়। অন্তরা উচ্চ মাধ্যমিকে সারা পশ্চিম বাংলায় দ্বিতীয় হয়েছে, জয়েন্টে প্রথম। এখন সে নীল রতন সরকার মেডিকেল কলেজে MBBS পড়ছে। মেরিট লিস্টে থাকার দরুন সে স্কলারশিপ পেয়ে থাকে। বাবলু এখন 9ম শ্রেণীতে। সেদিন শুক্রবার। অন্তরা কলেজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছে। বাবলু স্কুল থেকে ফিরে স্নান সেরে সামনের ঘরে টিভির সামনে এসে বসেছে। বাড়িতে এখন একজন বয়স্ক মহিলা বাড়ি ঘর ধরে দেখাশোনা করে। তাকে থাকার জন্য একটা ঘর দেওয়া হয়েছে। সে আজকে গরম গরম সিঙ্গারা বানিয়েছে। সিঙ্গারা দুজনেরই প্রিয়। জলযোগ সেরে অন্তরা নিজের ঘরে তার কম্পিউটার খুলে বসেছে। দীননাথ কখন চুপিসারে তার পেছনে এসে দাঁড়িয়েছে তার খবর নেই। হঠাৎ তিনি অন্তরার মাথায় হাত বুলাতে শুরু করলেন। আমি তোমার মনের জোরের প্রশংসা করি মা, তুমি যা মনস্থির করেছ সেটা করে দেখিয়েছ। এখন তার হাত অন্তরার পিঠে নেমে এসেছে। সে স্পর্শে অন্তরা কামনার ইঙ্গিত অনুভব করতে পারছে। দীননাথের মুখ চোখের ভাব পাল্টে গেছে। সে অন্তরার পেছনে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি তার যুবতীর শরীরকে পর্যবেক্ষণ করছে। দৃষ্টি অন্তরার বুকের বিভাজন রেখায়। অন্তরার চোয়াল শক্ত হয়ে উঠেছে, দু চোখে আগুন। সহসা দীননাথের হাত অন্তরার পিঠ থেকে বগলের দিকে চলে এসেছে। আঙুলগুলো বিশ্রীভাবে সামনের দিকে এগিয়ে আসছে। হঠাৎ অন্তরা লাফিয়ে উঠে তার হাত সজোরে মুচড়ে দিয়েছে। তার সাথে কাঁধে একটা হাত চপারের মতো নেমে এসেছে। দীননাথ সশব্দে আর্তনাদ করে মেঝেতে বসে পড়েছে। তার একটা হাত ঝুলে পড়েছে। দীননাথ ব্যথায় কাতরাচ্ছে। এটা কি হচ্ছিল? সবাই ছুটে এসেছে। অন্তরা দু চোখে অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। বাবলু ছুটে এসে দীননাথকে এলো পাথারে কিল চড় ঘুষি মারতে আরম্ভ করেছে।
অন্তরা ক্যারাটে শিখছে সে খবর দীননাথ রাখতেন না। আমার মাকে তুমি অনেকবার রেপ করবার চেষ্টা করেছো, সে নরম সরম মহিলা ছিল, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, বুঝলে? একটা হাত ভেঙেছি, প্রয়োজনে আরও একটা ভেঙে দেব। অন্তরা হিসহিস করে ক্রুদ্ধ স্বরে বলল। কবরের ধারে এসে দাঁড়িয়েছে। এখনও তোমার শরীরের খিদে গেল না? তোমার মরণ হয় না? দিদা দরজার কাছে দাঁড়িয়ে স্বামীকে ধিক্কার দিচ্ছে। উদয় মর্মাহত। এই কথাই তো রাগিনী চিঠিতে লিখে গিয়েছিল। সে যেন বোবা হয়ে গেছে। সব আমার দোষ, আমি জানি। আমি বাবার কীর্তি জানতাম, তাও আমি নীরব থেকেছি। রাগিনীকে বাঁচাবার জন্য কিছুই করিনি। তার ওপর সবসময় ওই লোকটার কুদৃষ্টি পড়েছে। তোমরা আমাকে কখনো ক্ষমা করবে না? উদয় বিমর্ষ কণ্ঠে বলল। সে আজকাল সবসময় মাথা খুঁড়তে থাকে। সেটা তো আমরা কখনো করব না। তুমি বিন্দুমাত্র ক্ষমার যোগ্য নও। উপায় নেই বলে আমরা তোমাকে সহ্য করছি। অন্তরা তাচ্ছিল্যের সুরে বলল। তোমার জন্য মা আমাদের কাছে নেই। তুমি সারা জীবন তার ওপর এত অত্যাচার করেছো যে তার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। তোমার আর তোমার ওই অশ্লীল বাবার মধ্যে কোনো তফাৎ নেই। তুমি বিয়ের মতো পবিত্র সম্পর্ককে নোংরা কুরূপ বানিয়ে দিয়েছিলে। তোমরা সবাই মিলে আমাদের মনের মধ্যে এত বিষ ঢুকিয়ে দিয়েছিলে যে আমরাও কখনো তাকে সম্মান দিইনি। কথায় কথায় অপমান করেছি তাকে। ভাই দিনের পর দিন রাত্রে বালিশে মাথা গুজে কেঁদেছে, তুমি তার জন্য দায়ী। যখন আমাদের মাকে সবথেকে বেশি দরকার ছিল, মা আমাদের কাছে ছিল না। তোমার জন্য। জানি না মা বেঁচেও আছে কি না। পাশে দাঁড়িয়ে বাবলু এবার ফুপিয়ে কেঁদে উঠল। অন্তরা তার ওড়না দিয়ে ভাইয়ের চোখ মুছিয়ে দিল। আমার ভাইয়ের এই চোখের জলের জন্য তুমি দায়ী। আমরা কখনো তোমাকে ক্ষমা করব না। অন্তরা বাবলুকে নিয়ে সেখান থেকে চলে গেল। সময় গড়িয়ে যায়। অন্তরা MBBS রেকর্ড নম্বর নিয়ে পাশ করেছে। সে শিশুরোগ আর স্ত্রীরোগ নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করায় মনোনিবেশ করেছে। বাবলু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। MTech পাশ করে সে স্কলারশিপ নিয়ে আমেরিকা গেছে গবেষণা করতে। ইতিমধ্যে ঠাকুরদা ঠাকুমা মারা গেছে। উদয় রিটায়ার করেছেন। সে ইদানিং প্রায়ই অসুস্থ থাকে। অপরাধবোধ তার শরীর ভিতর থেকে অন্তঃসার শূন্য করে তুলেছে। সে একা হয়ে গেছে। ছেলে মেয়ে কেউ তার সাথে সম্পর্ক রাখে না। মেয়ে বাড়িতেই রয়েছে, কিন্তু দিনের পর দিন তার সাথে দেখা হয় না। বাবলু প্রতিদিন দিদির সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপে অথবা স্কাইপে, কিন্তু এই 2 বছরে সে বাবার সাথে একবারও কথা বলেনি। এমনও হয়েছে যে অন্তরা হয়তো কম্পিউটারে বসে স্কাইপে বাবলুর সাথে কথা বলছে। যে মুহূর্তে উদয় সেখানে গিয়ে দাঁড়িয়েছে, সে বলে ওঠে, আচ্ছা দিদি, আমি পরে কথা বলছি তোমার সাথে, বলে বাবলু লাইন কেটে দেয়। উদয়ের ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কেউ তার কান্না শোনার নেই। একদিন অন্তরা এক সুন্দর সপ্রতিভ যুবককে নিয়ে বাবার কাছে আসলো। বাবা, এ হচ্ছে আমার বন্ধু ডাক্তার পীযূষ লাহিড়ী। আমরা বরাবর একসাথে মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। আমরা বিয়ে করতে চাই। যুবকটি এগিয়ে এসে উদয়কে প্রণাম করল। উদয় তার মাথা স্পর্শ করে নিরুচ্চার আশীর্বাদ করলেন। এসো বাবা, বসো। বাড়িতে কে কে আছে তোমার? উদয় জিজ্ঞাসা করলেন। বাড়িতে শুধু বাবা আর আমি। মা কয়েক বছর আগে মারা গেছেন। বাবা কি করেন? রিটায়ার্ড? না না বাবা, উনি রিটায়ার কি করবেন? উনি কলকাতার স্বনামধন্য সার্জন ডাক্তার পার্থপ্রতিম লাহিড়ী। ওনার হাসপাতাল তো ফেমাস কলকাতায়। পীযূষ ওনার সাথে কাজ করে। ও ক্যান্সার স্পেশালিস্ট সার্জন। বিয়ের পরে আমিও সেখানেই আমার কাজ চালিয়ে যাব, অন্তরা বলল। আজ অন্তরার পীযূষের বিয়ে সম্পন্ন হয়েছে। সবার চোখে জল। অন্তরার মন হু হু করছে। আজ তার জীবনে সবথেকে আনন্দের মুহূর্তে মা তার কাছে নেই। আজ বারে বারে উদয়ের দু চোখ ঝরে পড়ছে। যতবার অন্তরা তার সামনে আসছে, তার মুখ করুণ হয়ে উঠছে। আজ বাবলুরও মন খারাপ। মা নেই, দিদি বিয়ে হয়ে চলে যাচ্ছে। এক অদ্ভুত শূন্যতা তার শরীর মন গ্রাস করেছে। আজ বাবার জন্য তার মন খারাপ। আমার সাথে সম্পর্ক ত্যাগ করো না মা, তুমি আমার শেষ লাইফ লাইন। বাবলু তো আমার সাথে সব সম্পর্ক ছেদ করেছে। বিদায়ের সময় উদয় কাঁদতে কাঁদতে বললেন, আমি আসবো বাবা, রেগুলার আসবো তোমার কাছে। আমি রোজ তোমার সাথে দেখা না করতে পারলে ফোনে কথা বলবো। আমি তো কাছেই রইলাম। তুমিও যখন খুশি আমাদের বাড়ি যেও। আমি বাবলুকেও বলবো, কিন্তু আমি জানি না বাবা ও কি করবে। অন্তরা সেদিন স্বামীর সাথে শ্বশুরবাড়ি চলে গেল। 2 দিন পরে বাবলু আমেরিকা ফিরে গেছে। অন্তরা বিয়ের পরেও বাবার সাথে সম্পর্ক বজায় রেখেছে। মেয়েদের মন অন্য ধারায় বয়ে যায়। শরীরের মন তাদের মনও কোমল। তারা যেচে কাউকে আঘাত দিতে পারে না। অন্তরার বাবার ওপর রাগ হচ্ছে। সে ভুলে যায়নি বাবা মাকে অনেক কষ্ট দিয়েছে। তার মা বাবার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে।
কিন্তু তারপরেও সে নিজেকে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেনি। সে প্রায়ই বাবাকে দেখতে আসে, কখনো স্বামীকেও নিয়ে আসে। বাড়িতে বাবার দেখাশোনা করবার জন্য দুজন কাজের লোক রাখা হয়েছে। একজন বাড়িতেই থাকে, অন্যজন সকালে এসে সারাদিন থাকে, রাত্রে ফিরে যায়। সেদিন শনিবার। অন্তরা সাধারণত শনি রবিবার কাজ করে না। এই দুদিন সে বাবার সাথে কাটায়। বাবার শরীরটা ভেঙে পড়েছে। পীযূষ বিকেলে আসবে বলেছে। অন্তরা নিজের ঘরে ঢুকে কম্পিউটার খুলেছে। বাবলু প্রায় এই সময় আমেরিকা থেকে দিদির সাথে স্কাইপে দিদির সাথে কথা বলে। সেদিনেও অন্তরা ভাইয়ের সাথে কথা বলছে। তখনই উদয় ঘরে ঢুকেছেন। কম্পিউটারে পর্দায় ছেলেকে দেখে আজ তিনি হঠাৎ ভাবুক হয়ে পড়েছেন। কেমন আছো বাবলু? ভালোই আছি। হঠাৎ বাবলু গম্ভীর হয়ে উঠেছে। তোমার পিএইচডি তো শেষ হয়েছে শুনলাম, তুমি কি ওখানেই থাকবে? এখনো ভাবিনি কিছু, বাবলুর সংক্ষিপ্ত জবাব। বিয়ের ব্যাপারে কিছু ভেবেছ? না, আমি বিয়ে করব না। আমার শিরায় তোমার রক্ত বয়ে চলেছে। আমি তোমার মতো কোনো মেয়ের জীবন ধ্বংস করব না। আমাদের পরিবার পারভার্ট, কামুক, জানোয়ারের পরিবার, সেটা আমি ভুলতে পারি না। বাবলু কঠিন স্বরে বলল, আমি তোমার সাথে পরে কথা বলবো দিদি, এখন ছাড়ছি। বাবলু স্কাইপ বন্ধ করে দিয়েছে। উদয়ের দু চোখ জলে ভরে এসেছে। তিনি মাথা নিচু করে স্তব্ধ হয়ে বসে আছেন। তার গাল বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। তুমি বাবলুর কথা ভুলে যাও বাবা। মা যখন বাড়ি ছেড়ে চলে গেল তখনও তো খুবই ছোট। ওই কাঁচা বয়সে মাকে হারাবার আঘাত সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। আমি যদিও আমার বুকে পাথর চাপা দিতে পেরেছি, তবু আমি বলতে পারবো না সে আঘাত আমি পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি বাবা। ভুলে গেছি সেই বেদনা। আমি সহ্য করতে শিখে নিয়েছি শুধু। বাবলু হয়তো সেটা শিখতে পারেনি। আমার মনের ভেতরে যে জায়গাটা শূন্য হয়ে গিয়েছে, আমার স্বামীর অকুণ্ঠ ভালোবাসাও সেটা ভরে দিতে পারেনি। অন্তরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমাদের কোনো দোষ নেই মা। আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা হয় না। যে ক্ষমা করতে পারত সেই যখন রইল না। উদয় ব্যথিত কণ্ঠে বললেন, ওই কথা বলো না বাবা। আমার মা বেঁচে আছে, বেঁচে আছে আমার মা, বুঝেছ? অন্তরা অবরুদ্ধ কণ্ঠে বলল, হ্যাঁ মা, সে আলবাত বেঁচে আছে, সে আছে আমি জানি। উদয় ধরা গলায় বলল, সেদিন বিকেলে পীযূষ ফোনে তার স্ত্রীকে জানালো সে একটু ব্যস্ত হয়ে পড়েছে, আজ আর তার যাওয়া হবে না। উদয় তখনও সামনের ঘরে পাথরের মতো বসে রয়েছেন। বাবাকে বিদায় জানিয়ে অন্তরা বেরিয়ে পড়ল। সে সবে তার গাড়ি স্টার্ট দিয়েছে, ঘরের কাজের মেয়েটি ছুটে আসলো। দিদি, দিদি, বাবা অজ্ঞান হয়ে গেছেন। অন্তরা লাফিয়ে ঘরের দিকে ছুটল। বাবা বুক খামচে ধরে মেঝেতে অচেতন পড়ে রয়েছেন। অন্তরা মেঝেতে বসে সর্বশক্তি দিয়ে বাবাকে সিপিআর দিতে আরম্ভ করল। কাজের মেয়ে পীযূষকে ফোন করে দিয়েছে। উদয়ের শ্বাস ফিরেছে। অন্তরা বাবাকে গাড়িতে তুলে হসপিটালের দিকে ছুটল। বাবার সাংঘাতিক হার্ট অ্যাটাক হয়েছিল। কয়েকদিন জমে মানুষে টানাটানি চলল। 2 সপ্তাহ হসপিটালে থেকে উদয় বাড়ি ফিরেছেন। পীযূষ চেয়েছিল বাবাকে নিজের সাথে তাদের বাড়িতে নিয়ে যাবে। অন্তরা তাতে রাজি হয়নি। বাবার জন্য সে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না। শেষ পর্যন্ত বাড়িতে 24 ঘন্টার জন্য নার্সের ব্যবস্থা হলো। অন্তরা প্রতিদিন একবার এসে বাবাকে দেখে যায়। সব রকম যত্ন আরতির সত্ত্বে উদয়ের শরীর দিনের দিন ভেঙে পড়ছে। একাকিত্ব আর অপরাধবোধ তাকে উত্তরোত্তর গ্রাস করছে। তার অন্তরাত্মা দিনে রাতে তাকে ধিক্কার দেয়। পীযূষ একদিন বলল, আমি বুঝে পাই না অন্তরা, তুমি কেন বাবাকে অকারণে কষ্ট দিচ্ছ? এত বিরূপ মনোভাব কেন? অকারণে নয় গো, এই লোকটা আমাদের শৈশব তছনছ করে দিয়েছে। সে আমাদের মায়ের জীবন ধ্বংস করে দিয়েছিল, নরক বানিয়ে তুলেছিল মায়ের জীবনের 16টা বছর। আমি জানি না আমার মা কোথায় আছে, বেঁচে আছে কিনা তাও জানি না। বেঁচে থাকলেও কোথায় আছে, কিভাবে বেঁচে আছে আমি জানি না। মায়ের তো কেউ নেই, কিছুই নেই। অন্তরার 2 চোখ ঝরে পড়েছে। পীযূষ অন্তরাকে বুকে টেনে নিল। তুমি তো আমাকে কখনো বলনি অন্তরা, আমি চাইনি তোমার পুরনো ঘা খুঁচিয়ে তুলতে। তুমি যদি না চাও আমি এই প্রসঙ্গ কোনো দিন তুলব না। না গো, আমি চাইছিলাম না আমার জীবনের ব্যথা বেদনার কথা বলে তোমাকে কষ্ট দিতে। তারপর অন্তরা স্বামীকে মন খুলে সব কথা বলল। আমরা অতীতকে তো পাল্টাতে পারি না অন্তরা। তোমার বাবা যা কিছু অন্যায় অত্যাচার করেছেন তোমার মায়ের ওপর, সেটা ভোলা যায় না, ক্ষমাও করা যায় না, আমি বুঝি। কিন্তু তাও তিনি তোমার বাবা। ভবিষ্যতে যখন আমাদের সন্তান হবে, তখন তারা যদি জানে যে আমরা তোমার বুড়ো বাবাকে একা মৃত্যুর পথে ঠেলে দিয়েছিলাম, তখন তাদের কচি মনে তার কেমন ছাপ পড়বে? তাহলে তুমি কি চাও, আমি বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসি? কখনো নয়। ওই মানুষটার জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারি না। ওনার জন্যই তো ভাই আমাকে সোজাসুজি বলে দিয়েছে বাবার সাথে সম্পর্ক রাখতে চাইলে ওর সাথে সম্পর্ক ছাড়তে হবে।
আমি জানি ওর এই জেদ মাথা মুন্ডুহীন, কিন্তু তার কারণও তো বাবা নিজেই। কিন্তু কেউ আমার মায়ের কথা ভাবে না, তুমিও না। অন্তরা দু চোখ আবার ভেসে গেছে। না না, তুমি চিন্তা করো না, আমরা মাকে ঠিক খুঁজে বের করব। কলকাতা ডেপুটি পুলিশ কমিশনার বাবার বন্ধু, আমরা ওনাকে বলবো। যদিও দেরি হয়ে গেছে। পীযূষ অন্তরার চোখ মুছিয়ে দিতে দিতে বলল, মানে কক্ষনো না, আমার মা বেঁচে আছে। অন্তরা কেঁপে উঠল। নিশ্চয়ই, মা নিশ্চয়ই বেঁচে আছেন। মা তো তার চিঠিতে লিখেই ছিলেন। তিনি কেন গিয়েছেন আমরা জানি, কোথায় গিয়েছেন সেটা খুঁজে বের করতে হবে। তারপর স্বামী স্ত্রী অনেকক্ষণ ধরে চিন্তা করলো বাবার জন্য কি ব্যবস্থা করা যেতে পারে। শেষ পর্যন্ত তারা ঠিক করলো বাবার জন্য সকল সুবিধাযুক্ত এমন একটা জায়গা খুঁজে বাহির করতে হবে যেখানে তিনি সমবয়সী মানুষের সঙ্গে থাকতে পারবেন। তাতে ওনার নিঃসঙ্গতা কাটবে, মনও ভালো থাকবে, টাকা পয়সার তো কোনো অভাব নেই। শীঘ্রই দুজনে বুঝেছে তাদের ব্যস্ত দিনপঞ্জির মাঝে এই রকম জায়গা খুঁজে বাহির করা দুঃসাধ্য ব্যাপার। এখন অবস্থা এমন হয়েছে, লোকে নিজেদের জন্য রিটায়ারমেন্ট হোম, বৃদ্ধাশ্রমের ব্যবস্থা নিজেই করে রাখে রিটায়ার করবার অনেক আগে। কলকাতায় আশেপাশে কোনো ভদ্র সভ্য রিটায়ারমেন্ট হোম, বৃদ্ধাশ্রমে কোনো জায়গা নেই। সেদিন অন্তরার পীযূষ হসপিটালে তাদের অফিস ঘরে যে যার কম্পিউটারে অনুসন্ধানে লেগে রয়েছে। এই শোনো, এটা একটু দেখে যাও, পীযূষ ডাকলো। অন্তরার স্বামী চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালো। কি গো? এই দেখো, এই একটা ভালো জায়গা পাওয়া গেছে। জায়গাটা সাউথে, একটু দূরে, সোনারপুরে। সম্প্রতি তারা তাদের সেন্টারে একটা জোন যোগ করেছে। বেশ সুন্দর হাইটেক ব্যবস্থা, একটু দামি জায়গা, কিন্তু এখানে যদি জায়গা পাওয়া যায় তবে হয়তো বাবা এখানে থাকতে পারবেন, পীযূষ বলল। দুজনে মিলে বৃন্দাবন সিনিয়র কেয়ার সেন্টারের ব্যাপারে বিশদভাবে পড়ে দেখল। ভালোই তো মনে হচ্ছে। কাল শনিবার, বাবাকে নিয়ে একটু ঘুরে আসি, অন্তরা বলল। তুমি যেতে চাও? হ্যাঁ, তুমি তো এমনিতেই শনিবার ওই বাড়ি যাও, আমিও সাথে যাব। পরদিন পীযূষ আবার সেদিন আসতে পারেনি। অন্তরা তার কম্পিউটারে বৃন্দাবন সেন্টারের ওয়েব পেজটা বাবাকে দেখালো। বাবা, এই মুহূর্তে তোমার সবথেকে বড় কষ্টের ব্যাপার হলো একাকিত্ব। এখন তোমার দরকার এমন একটি জায়গা যেখানে তুমি সমবয়সী মানুষের সঙ্গ পেতে পারো। এই জায়গাটা মনে হয় তোমার সেই প্রয়োজনটা মেটাতে পারে। চলো না, আজ দুপুরে খাওয়ার পরে আমরা জায়গাটা ঘুরে আসি। যদি তোমার পছন্দ হয় তখন কথা বলা যাবে। তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইছো? উদয় করুণ স্বরে বলল। তার দু চোখ সহসা জলে ভরে উঠেছে। না বাবা, আজ তো আমরা শুধু দেখতে যাচ্ছি। যদি তোমার পছন্দ হয় তখন কথা বলা যাবে। যদি দিন কয়েক থেকে দেখতে চাও সেটাও হতে পারে। না হয় আমাদের এই বাড়িটা তো রইলই। কাজের মাসিরা সব থেকে যাবে এখানে, বাড়ি দেখাশোনা করবে। নার্সকে না হয় আমি হসপিটালে পাঠিয়ে দিলাম, অন্তরা বাবাকে বোঝালো। তারপর অন্তরা বাবাকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছলো। খুবই সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ। সাধারণ বৃদ্ধাশ্রমে যেমন সারি সারি ঘরে থাকে, এখানে তার পরিবর্তে ছোট ছোট কটেজের মতো ঘর বৃত্তাকারে সাজানো রয়েছে। সবকটি কটেজ পরস্পরে ঢাকা বারান্দা দিয়ে যুক্ত আছে। চারিদিকে সবুজের সমারোহ, ফুলের বাগান, পাঁচিলের ধারে ধারে সারি সারি নারিকেল গাছ। একপাশে মেডিকেল সেন্টার, কর্মচারীদের থাকার জায়গা। অন্তরা অফিস ঘরের পাশে পার্কিংয়ে তার গাড়ি দাঁড় করালো। বাবাকে রিসেপশনের পাশে সোফায় বসিয়ে সে কাউন্টারে নিজের কার্ড দিয়ে বলল, আমি এই সংস্থার ব্যাপারে জানতে চাইছিলাম। রিসেপশনিস্ট তাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, আপনি নিশ্চয়ই আপনার কোনো বয়স্ক মানুষের জন্য খোঁজ করতে চান? আমাদের এখানে কাট অফ বয়স হচ্ছে 60 বছর। হ্যাঁ, আমি আমার বাবার জন্য খোঁজ করতে এসেছিলাম। ওনার বয়স 62 বছর। বাড়িতে একা থাকেন, তাই আমি চিন্তায় আছি। অন্তরা বলল, আপনি? উনি আমার বাবা। ও আচ্ছা, আপনি এই ফর্মটা ভরে দিন। এখানকার সব নিয়মকানুন পেছনে দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের ব্রোশার। আপনাকে আমাদের ডিরেক্টরের সাথে কথা বলতে হবে, উনি সব ডিসিশন নেন। ফর্ম ভরা হলে অন্তরা আবার বাবাকে নিয়ে কাউন্টারে গেল। আপনি এই ফর্মটা নিয়ে এর সাথে চলে যান, আমাদের ডিরেক্টরের সাথে কথা বলে নিন। চাপরাশি ওদের নিয়ে ভেতরে চলল। একটা দরজা খুলে ওদের ভেতরে যাওয়ার ইঙ্গিত করল। হঠাৎ দরজায় লাগানো নেম প্লেটের ওপর অন্তরার নজর পড়তেই অন্তরা প্রায় লাফিয়ে উঠল। আপনারা ভেতরে যান ম্যাডাম। সামনে ডিরেক্টরের আসনে রাগিনী বসে আছে। রাগিনী ওদের দেখে যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়িয়েছে। সহসা অন্তরা দু চোখ জলে ভরে উঠেছে। মা! অন্তরা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। দুজনে অনেকক্ষণ ওইভাবে জড়িয়ে থাকলো। উদয় অবাক হয়ে দেখছেন, আজ ওনার সামনে এক অন্য রাগিনী দাঁড়িয়ে আছে। তেজস্বিনী, ব্যক্তিত্বময়ী, আত্মবিশ্বাসে পরিপূর্ণ এক মহীয়সী নারী। রাগিনী কিছুক্ষণের মধ্যে সম্বিত ফিরে পেয়েছে। সে দুজনকে সোফায় বসালো।
আমি স্বপ্নেও ভাবিনি তোমরা আমাকে খুঁজে বের করতে পারবে। তোমার বাবা পুলিশে মিসিং রিপোর্ট লিখিয়েছিল আমি জানি, আর পুলিশ আমাকে খুঁজে বের করেছিল। কিন্তু আমি কোনো অবস্থাতেই এই লোকটার কাছে ফিরে যেতে চাইনি, আর পুলিশ চাইলেই আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে এর কাছে নিয়ে যেতে পারতো না। আমি বয়স্ক পুলিশ ইন্সপেক্টরকে আমার সব বৃত্তান্ত বলেছিলাম। শুনে তিনি বললেন, সরি ম্যাডাম, আমি জানি আমাদের দেশে না তো বৈবাহিক বলাৎকারের জন্য কোনো আইন আছে, না মানসিক শোষণের জন্য, কিন্তু আমি আপনার অবস্থা বুঝি। আমি এইটুকু করতে পারি, আমি আপনার ফাইল বন্ধ করে দেব, নট ট্রেসেবল, ফাইল ক্লোজড। উনি তাই করেছিলেন। রণজয়দা এই পথ দেখিয়েছিল তাকে। রাগিনী বলল, আমি অনেকবার ভেবেছি লুকিয়ে তোমাদের দেখে আসব, কিন্তু প্রত্যেকবার বেরোতে গিয়ে মনে হতো আমি তো আমার স্বামীকে খুশি করতে পারিনি, শ্বশুর শাশুড়িকে খুশি করতে পারিনি, আর আমার ছেলেমেয়েরাও আমাকে চায় না। রাগিনী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাক সে কথা, তোমরা সব কেমন আছো? বিয়ে করেছো দেখছি। কোথায় তোমার স্বামী? কি করে? বাবলু কোথায়? রাগিনী প্রশ্নের বন্যা বইয়ে দিল। অন্তরা উৎসাহের সাথে মাকে তার স্বামীর ব্যাপারে, শ্বশুরবাড়ির ব্যাপারে, বাবলুর ব্যাপারে জানালো। মানে আমি চলে যাওয়াতে তোমাদের ভালোই হয়েছে? তার মানে ভালো হয়েছে বলছো মা? 10 বছরের বাবলুর শৈশব হারিয়ে গেছে মা? অন্তরার গাল বেয়ে অশ্রুধারা নেমে এসেছে। তুমি চলে যাওয়ার পর কেউ ছিল না আমাদের কাছে। হ্যাঁ, আমরা কখনো তোমার অস্তিত্ব স্বীকার করিনি। যা মুখে এসেছি বলেছি। এই 3 জন আমাদের জীবনে অভিশাপ হয়ে এসেছে। ওনারা তোমার তো যথেচ্ছ অপমান করেছে, অবহেলা করেছে, উৎপীড়ন করেছেই। তার সাথে তোমার বিরুদ্ধে আমাদের মন এমন বিষিয়ে দিয়েছে যে আমরা তোমার কোনো কথা শুনিনি। আমাদের সামনে দিদা তোমাকে দিনরাত মুখ ঝামটা দিয়েছে, গাল দিয়েছে। আমরা মনে করেছি দিদা ঠিক করছে। আমি নিজেকে এর জন্য কখনো ক্ষমা করিনি মা। তোমরা চলে যাওয়ার পর হঠাৎই এদের জঘন্য চেহারা আমার সামনে ফুটে উঠেছে। বাবার কাছে তুমি না পেয়েছো সম্মান, না স্বীকৃতি, না পেয়েছো সুখ আরাম। এনার জন্য সুখ মানে বিছানার সুখ, আর সেটা তো হবেই। ইনি যে দীননাথ চৌধুরীর ছেলে। অন্তরা একবার ঘৃণায় চোখে বাবার দিকে তাকালো। উদয় মাথা নিচু করে বসে রয়েছেন। আর দীননাথ চৌধুরীর জন্য নারীর শরীর তো শুধুমাত্র ভোগের বস্তু, সে স্কুলের বালিকা হোক অথবা পুত্রবধূ। সেদিন হঠাৎ আমি জানলাম আমার কাছে কেউ নেই, আমি একা। অন্তরার স্বর কেঁপে উঠল, কিন্তু সে তার অশ্রু সংবরণ করে বলে চলল, তুমি ভেবে দেখো মা, আমিও তো তখন ছোট ছিলাম। সকালে উঠে নিজের জামা কাপড়, বাবলুর জামা কাপড় ইস্ত্রি করতে গিয়ে বুঝেছিলাম তুমি কি করে অত সব কাজের মাঝে আমাদের জামা কাপড় ইস্ত্রি করতে। মাঝে মাঝে আমি ক্ষেপে উঠতাম, বাবলুর ওপর রাগও করতাম। বাড়িতে 2টো কাজের লোক রাখা হয়েছিল, তারপরেও সপ্তাহে অন্তত 2 দিন আমাদের টিফিন পেতে দেরি হতো। স্কুল বাস মিস করতাম। নিজের জন্য, বাবলুর জন্য যা কিছু দরকার তার জন্য আমাকে লড়াই করতে হতো। এনাদের তো কোনো দায়িত্ব ছিল না। মাঝরাতে জেগে উঠে বাবলু প্রায় তোমার জন্য কাঁদত। আমি কি করে ওকে বোঝাই, কি বোঝাই? আমারও তখন কান্না পেত মা। অন্তরার 2 চোখ ছলছল করছে। মাসের পর মাস বাবলু বালিশে মাথা গুজে কাঁদত, হয়তো এখনও কাঁদে। আমি ওর কষ্ট বুঝতাম, কিন্তু কি করব বুঝে উঠতে পারতাম না। আমার তখন 15 বছর বয়স। ওই বয়সে মেয়েদের মাকে সব থেকে বেশি দরকার। মাসের এই দিনগুলোয় যখন আমার গা গোলাতো, পেটে ব্যথা হতো, তখন পেটে বালিশ চাপা দিয়ে কাতরাতে কাতরাতে আমি তোমার জন্য কাঁদতাম। আমার স্বামী খুব ভালো মা, আমাকে ভীষণ ভালোবাসেও। আমার সব কিছুতে সাথে থাকে, সহযোগিতা করে। তাও আমার মনের একটা দিক শূন্যই রয়ে গেছে মা। মা মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছে। উদয় অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে বসে রয়েছেন। কিন্তু মা, এদের কীর্তিকলাপ তুই কি করে জানলি? আমি তো কাউকে বলিনি কখনো। মা বললেন, তুমি না বললে কি হয় মা? ভগবান তো শুনছিলেন। তুমি যাওয়ার সময় বাবাকে যে চিঠিটা দিয়ে গিয়েছিলে সেটা আমাকে পড়তে হয়েছিল, কারণ বাবা ঠিক ওই সময় তার চশমা খুঁজে পাচ্ছিল না। বাড়িতে তো সবার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তাদের বিনা মাইনে চাকরানি উধাও। তুমি চাওনি ওই বয়সে আমি এদের নোংরা চেহারাটা দেখে ফেলি। তুমি 17 বছর এনার অত্যাচার সহ্য করেছো, দিনের পর দিন, বছরের পর বছর সবার কাছে লাঞ্ছনা সহ্য করেছো, অপমান সহ্য করেছো। সেই সহ্যের সীমা যখন ছাড়িয়ে গিয়েছে, তখনও তুমি চাওনি তোমার ছেলে মেয়েরা এদের বাস্তব রূপ দেখুক, কারণ সেই চেহারা সত্যি ভীষণ কুৎসিত, কদাকার, ভয়ঙ্কর সেই চেহারা। পরদিন বড় মামা এসেছিল। মামা বাবাকে তোমাকে নিয়ে প্রশ্ন করায়। বাবা এমন জঘন্য মন্তব্য করেছিল যে মামা নিজেকে সামলাতে পারেনি। যা প্যাদানি খেয়েছে সেদিন। অন্তরার মুখে পৈশাচিক আনন্দের হাসি। কিন্তু কেন? আমি তো রণজয়কে বারণ করেছিলাম। মা ব্যস্ত হয়ে বলল, ইনি যা বলেছিলেন
সেটা আমি মুখে আনতে পারবো না। যে কোনো ভাইয়ের জন্য সেটা অসহ্য। তখনই মামার কাছে দাদুর জঘন্য কীর্তিকলাপের ব্যাপারেও জেনেছিলাম। তুমি কি করে ওই পিশাচের কাছে নিজের নারীত্ব রক্ষা করেছিলে কে জানে। কয়েক বছর পরে আমিও তার কুনজরে পড়েছিলাম। সে তোমার সাথে যা করতো আমার সাথেও করবার চেষ্টা করেছিল। অন্তরা বিষাক্ত নজরে একবার উদয়ের দিকে তাকালো। উদয় লজ্জায় মাথা তুলতে পারছে না। কি বলছিস? তোর সাথেও? তার মানে? রাগিনীর মুখ চোখ আগুনে জ্বলে উঠেছে। কিন্তু আমি তাকে ভালো রকম শিক্ষা দিয়েছিলাম। ওর ওই নোংরা হাত এমন মুচড়ে দিয়েছিলাম, তার সাথে ওর কাঁধে এমন ক্যারাটের প্যাচ মেরেছিলাম যে 2 মাস বাছাধনের হাত প্লাস্টার বাঁধা ছিল। বাবলু তেড়ে এসে ঝড়ের মতো এলো পাথারে ঘুষি চালিয়েছিল। তারপর থেকে ঘাটের মরা ভয়ে ভয়ে থাকতো। বড় মামা মাঝে মাঝে আসতেন খবর নিতে। এদের সাবধান করে যেতেন, শাসিয়ে যেতেন। তারপর মা মেয়ে অনেকক্ষণ নীরবে বসে রইল। শেষে পর্যন্ত অন্তরা বলল, এখন আমি যখন তোমাকে খুঁজে পেয়েছি, এবার আমি আর তোমাকে ছাড়ছি না মা। আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমি বাবলুকে বলবো, ও আনন্দে পাগল হয়ে যাবে। না মা, আমি এখানেই ভালো আছি। এখানে সবাই আমাকে ভালোবাসে, সম্মান করে। 15 বছর খেটে আমি এই মর্যাদা অর্জন করেছি। এখানে আমার সময় ভালোই কেটে যায়। এখন আমি কাজ করতে পারছি, কিন্তু আমি যখন কাজ করতে পারবো না, তখনও এরা এখানে আমাকে খেয়াল রাখবে। এমন এগ্রিমেন্ট হয়েছে এদের সাথে আমার। অন্তরা ছলছলে চোখে মায়ের দিকে চেয়ে আছে। মা তাকে বিশ্বাস করতে পারছে না। কেনই বা করবে? সে কি সত্যই মাকে অমনভাবে খুঁজেছে? সে তো আজ দৈবাত মায়ের সাথে দেখা হলো। মা মেয়ের মনের কথা বুঝেছে। তাছাড়া এখন তোমার বিয়ে হয়ে গেছে। তুমি আমাকে তোমার শ্বশুর বাড়িতে তো নিয়ে রাখতে পারো না। উচিতও নয় সেটা। এখন তো তুমি আমাকে খুঁজে পেয়েছো, যখন খুশি চলে আসবে মায়ের কাছে। জামাইকেও নিয়ে এসো, আমিও যাব সময় সুযোগ বুঝে। ক্ষণিক থেমে মা আবার বললেন, বাবলুকে বলো ও যেন আমাকে ফোন করে। ওর হয়তো মায়ের মুখটাও মনে নেই। রাগিনীর মুখ করুণ হয়ে গেছে। না মা, কোনো সন্তান তার মাকে ভুলতে পারে না। বাবলু তো বিয়েও করেনি। ও বলেছে সে কখনো বিয়ে করবে না। অন্তরা বলল, কেন বিয়ে করবে না? ও বলে, ওর শিরায় এই পরিবারের বিষাক্ত রক্ত আছে। ও কোনো মেয়ের জীবন নষ্ট করতে চায় না। আচ্ছা, তোমরা তো আজকে আমাকে খুঁজতে আসোনি। রাগিনীর নজর এবার ওদের ফর্মটায় পড়েছে। আমরা কি জানতাম তুমি এখানে থাকো? আমরা বাবার জন্য একটা ভালো সিনিয়র কেয়ার সেন্টার খুঁজছিলাম। শেষে পীযূষ খুঁজে বের করেছে এই জায়গাটা। অন্তরা বলল, কেন? ওর তো নিজের বাড়ি রয়েছে। টাকা পয়সা তো কোনো অভাব নেই। দুটোর জায়গা 4টে চাকর রাখুক, আয়া রাখুক। রাগিনী এক ঝলক উদয়ের দিকে তাকালো। তা আছে মা, কিন্তু তাতে তো বাবার একাকিত্ব কাটবে না। শরীরটাও ভালো যাচ্ছে না। তার জন্য তুমি তো আছো। এই অপদার্থ মহিলাকে ওর কিসের দরকার? রাগিনী তিক্ত কণ্ঠে বলল, রসকসহীন বুড়ি হয়ে গেছি, আমার কাছে সে কি পাবে? রাগিনী, আমি দোষী, আমি অপরাধী। এই 15 বছর ধরে প্রতিনিয়ত অনুতাপ করছি। আমার ছেলে মেয়েরা আমাকে ক্ষমা করেনি কখনো। আমি নিজেকেও ক্ষমা করিনি। এখন ক্ষমা চাওয়ার যদিও কোনো মানে হয় না, তাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাগিনী। উদয়ের চোখ ছলছল করছে। এখন ক্ষমা চেয়ে কী হবে? তোমার ক্ষমার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আর তার কোনো দাম নেই। আমি কি চেয়েছিলাম তোমার কাছে? কিছুই না। একটু ভালোবাসা, একটু স্বীকৃতি, একটু সহানুভূতি। আর আমি কি পেয়েছি তোমার কাছে? তুমি শুধুমাত্র আমার শরীর চেয়েছিলে, আর 17 বছর নৃশংসভাবে, নির্মমভাবে সেটা ভোগ করেছো তুমি। আমার ছেলে মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তোমার গৃহ সংসারের বইটা আমি 15 বছর আগে পুড়িয়ে দিয়েছি। তোমরা জানো, এখানে জায়গা পাওয়ার জন্য লোকে 10 বছর আগে থেকে বুকিং করে। এখন কোনো জায়গা নেই আমার কাছে। রাগিনী রুক্ষ স্বরে বলল, আমি বলতে চাইছিলাম রাগিনী, আমার জীবনের এই কটা দিন বাকি আছে। এমন হয় না রাগিনী? এই কটা দিন আমরা একসাথে কাটালাম। আমি আমার মেয়ের সামনে কথা দিচ্ছি, আমি তোমার পায়ের কাছে পড়ে থাকব। প্লিজ রাগিনী। উদয় অনুনয়ের স্বরে বলল, তোমার কোনো অধিকার নেই উদয়। তোমার বাড়ি আমি চিরদিনের জন্য ত্যাগ করেছি। রাগিনী মরে গেছে তোমার জন্য। চ্যাপ্টার ক্লোজড। রাগিনী উঠে দাঁড়ালো। আমাদের দুপুরে খাওয়ার ঘন্টা পড়ে গেছে। আজকে তোমরা আমাদের অতিথি। খেয়ে যেও। দেখে যাও, যার কোনো অস্তিত্বই ছিল না তোমাদের কাছে, তাকে লোকে কত ভালোবাসে, সম্মান করে। তারপর অন্তরার দিকে ফিরে রাগিনী বলল, এই দুঃখী মাকে ভুলে যেও না। মাঝে মাঝে সময় করে কথা বলো। এই আমার ফোন নম্বর। বাবলুকে বলো। রাগিনী ফুপিয়ে কেঁদে উঠল। অন্তরা মাকে জড়িয়ে ডুকরে কাঁদছে। মা মেয়ের কান্নার থামে না। উদয় করুণ মুখে তাকিয়ে রয়েছে। আজ সে রিক্ত, আজ সে নিঃস্ব। অন্তরা মাকে প্রণাম করে ধীর পায়ে বাবাকে সাথে নিয়ে বেরিয়ে গেল। রাগিনী অফিস ঘরের সামনে দাঁড়িয়ে দেখছে
তাদের গাড়ি বৃন্দাবন কেয়ার সেন্টারের গেট থেকে বেরিয়ে রাস্তার বাঁকে মিলিয়ে গিয়েছে।